আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 8 নম্বর পার্ট। আর দারোয়ান বাধা দিতে চেয়েছিল, বুঝিয়ে শুনে চলে আসতে লাগলাম, কিন্তু বেশি দূর যেতে পারি নাই। পেছন দিক দিয়ে কে যেন আমার হাত টেনে নেয়। আমি পেছনে তাকিয়ে দেখি রিমি। কিছু বলার আগেই আমার গালে সজোরে চড় বসিয়ে দিল। রিমি কান্না করতে করতে বলল, কোথায় চলে যাচ্ছিলে তুমি? রিমি, আমি মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। রিমি কান্না সুরে বলল, রিমি আমি কি, হ্যাঁ কি ভেবেছো তুমি? চলে গেলে সব সমাধান হয়ে যাবে? মাথা নিচু করে বললাম, রিমি আমি চাই না আঙ্কেল আন্টি কষ্ট পাক। রিমি বলল, তুমি আব্বু আম্মুর কষ্টটাই দেখলে, আমার কষ্টটা দেখলে না? তোমার জন্য আমার ভিতরে যে কি রক্তক্ষরণ হচ্ছিল তুমি জানো? কাগজটা পাওয়ার পর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি সবকিছু অন্ধকার হয়ে এলো। রিমি কান্না করছে অজর নয়নে। আমি বললাম, রিমি তুমি বলো আমার কি করা উচিত ছিল? যেই মানুষগুলো আমার বিপদে এসে দাঁড়িয়েছে তার মেয়ের সাথে সম্পর্ক করব? রিমি বলল, আমি বলেছিলাম তো আব্বু আম্মুকে ম্যানেজ করে নিব। আমি বললাম, রিমি এটা হয় না, আমাকে চলে যেতে দাও। আমি পা বাড়ালাম। রিমি হয়তো আমার কথা বুঝবে না। রিমি রাগ দেখিয়ে বলল, কোথায় যাবে শুনি? ভালো করে তো হাঁটতেও পারো না, আর এক পা বাড়ালে বাকি যে পাটা আছে ওটাও ভেঙে দিব। হয়তো এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি রিমির ভালোবাসা বুঝি, কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারছি না, যার জন্য আমারও খারাপ লাগছে। রিমি মন খারাপ করে অভিমানী সুরে বলল, আচ্ছা বাসায় চলো, ভালোবাসতে হবে না। আমি জানি রিমি আমার সুস্থতার জন্য এই কথা বলছে। রিমি আমাকে টেনে একটা রিকশায় বসালো। জানি কথা বললেও কোনো কাজে আসবে না, আর আমি কোথায় বা যেতাম? বাসার অবস্থা আগের থেকেও খারাপ। ভাবিকেও সংসার ছেড়ে থাকতে হচ্ছে, আর আমার পাও তো ভালো নাই। কি কাজ করে দিন কাটাবো? রিকশায় দুজন চুপচাপ। নীরবতা ভেঙে বললাম, রিমি একটা কথা বলি। রিমি বলল, বলো। আমি বললাম, রিমি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আর এখন আমার লক্ষ্য হচ্ছে ভাবিকে তার সংসার ফিরিয়ে দেওয়া। রিমি বলল, আমিও তো তাই চাই, তুমি তোমার পরিবারের সম্মানে ফিরে যাও, আর ভাবিও তার সংসার। আমি বললাম, রিমি আমার একটা অনুরোধ রাখবা? রিমি বলল, বলো। আমি বললাম, আমি চাই তুমি আমাকে ভালোবাসো, এটা যেন কেউ না জানে, বিশেষ করে তোমার আব্বু আম্মু। আমরা বন্ধুত্বের মতো থাকবো। রিমি বলল, ঠিক আছে, আগে বাসায় চলো। রিমিদের গেটের সামনে চলে আসলাম। ভিতরে যাওয়ার সময় আঙ্কেল সামনে পড়ল। আঙ্কেল বললেন, কোথায় গিয়েছিলে রিমি? রিমি বলল, আব্বু অনেককে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আঙ্কেল বললেন, আচ্ছা ঠিক আছে, বাসায় যাও, তোমার আম্মু তোমাকে খুঁজছে। রিমি বলল, আচ্ছা আব্বু। রিমি মিথ্যাটা খুব ভালোই চালিয়ে দিল। বাসায় যাওয়ার পর আন্টি বলল, কই গেছিলে রিমি? রিমি বলল, আম্মু অনেককে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম, আর আমার মনটাও ভালো ছিল না। আন্টি বলল, আমাকে বলে যেতে, কত চিন্তা হচ্ছিল আমার। রিমি বলল, সরি আম্মু, আর এমন হবে না। সেদিনের পর থেকে রিমির সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু রিমি এটাকে সীমাবদ্ধ রাখছে না, বিভিন্ন সময় আবেগ দেখিয়ে ফেলে। তবে আঙ্কেল আন্টি এ ব্যাপারে কিছুই জানে না। আর আমি রিমিকে বলেছি, আমি রিমিকে তখনই ভালোবাসবো যখন আঙ্কেল আন্টি মেনে নিবে, আর প্রতিষ্ঠিত না হতে পারলে তো কোনোভাবেই মেনে নিবে না। আর আমার প্রধান লক্ষ্য হলো পাটা পুরোপুরি ভালো হয়ে যাওয়া। ভাবির সাথে মাঝে মাঝে কথা হয়। ভাবি এখনো নিজেদের বাসায় আছে। আমাদের পরিবারের লোকজন নাকি খবরও নেয়নি। ভাবিও সেই অপমানের কারণে কারোর সাথেই কথা বলেনি, আর ভিডিও পাওয়ার কোনো ক্লু খুঁজে পাইনি, আর পাবো বলেও মনে হচ্ছে না। তাই বলে জীবন থমকে যাবে এমনটা না। আঙ্কেল আমাকে তার অফিসে পার্ট টাইম জব করতে বলেছিল কিছুই করতে হবে না, কিন্তু আমি নিজেকে ছোট মনে করবো ভেবে জবটা দিল। তার পাশাপাশি রিমির কলেজে ভর্তি হতে বলল। দয়া করে ভিডিও কপি করে কেউ মেনশন না দিয়ে ভিডিও আপলোড দিবেন না। আসলে এই কয়েক মাসে আমার মনে হয়নি আমি অন্যের বাসায় আছি। এতটা আপন করে নিয়েছে এই পরিবারটা, আর আঙ্কেল তো আমাকে তার ছেলের আসনে বসিয়েই দিয়েছে। ওদের কাছে একটা প্রাণ অমূল্য। ওনার ছেলেকে বাঁচানোর জন্য উনি চাচ্ছে আমার ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, আর টাকা পয়সা ওনার কাছে কিছুই না। তাছাড়া আমার বর্তমান অবস্থা আঙ্কেল আন্টি ভালোভাবেই জানে। বাসায় তো যেতেই পারবো না, আর যাওয়ার কোনো জায়গাও নাই, তাই হয়তো এত মায়া। রিমি আঙ্কেলের কথা শুনে অনেক খুশি। আমাকে কোথাও যেতে দেয়নি, আর অফিসে জব দিল। তার সাথে কলেজে ভর্তি হতে বলেছে। আমি তো এটাকে সুযোগ মনে করতেই পারি। এতে করে লেখাপড়াটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, আমিও বাসা ছেড়ে ভালো থাকতে পারবো। কিন্তু কলেজে ভর্তি হতে হলে পূর্বের কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে। তাই ছাড়পত্র আনার জন্য কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আজ। বাসে বসে আছি, মনে হচ্ছে বাসায় যাচ্ছি। আসলে বাসা থেকে কলেজ মাত্র 5 মিনিটের রাস্তা। আর যদি বাসায় যেতে পারতাম, আম্মুর হাতে রান্না খেতে পারতাম, ভাইয়ার উপদেশ আর আব্বুর ভালোবাসার শাসন পেতাম, কিন্তু তা আর হলো না।
বাস চলছে, বুকের ভেতর কেমন ব্যথা ব্যথা লাগছে। যদি দূর থেকে আম্মুকে দেখতে পারতাম। বাস এসে থামলো। বাস থেকে নামা মাত্রই আবিরকে দেখলাম। আবির আমাকে দেখেই দৌড়ে আসলো। আবির বলল, কিরে অনিক, এতদিন কইছিলি তুই কলেজে যাস না, মোবাইলে কল দিলে বন্ধ, কলেজের স্যার ম্যাডাম তোর কথা মিথিলাকে জিজ্ঞেস করলে বলতো তুই নাকি রাগ করে বাসা থেকে চলে গেছিস। আমি বললাম, ঠিকই বলেছে, রাগ করে চলে গিয়েছিলাম। মিথিলা কলেজে আসে? মিথিলা আজ যাই হোক কলেজে এই অপবাদটা দেয় নাই। আবির বলল, প্রতিদিনই তো আসে মনে হয়। কেন গেছিলে রাগ করে, আর মোবাইল বন্ধ কেন? আমি বললাম, এমনিতেই আব্বু মারছিল, পরে ঢাকায় মামার বাসায় উঠি, ওইখানেই ভর্তি হব, তাই কলেজ থেকে কিছু কাগজপত্র তুলতে এসেছি। আমার তো কোনো মামাই নাই, তবে আমার কিছু বলার ছিল না, মিথ্যাটা বলতেই হলো। আবির বলল, ও আচ্ছা, কলেজে যাবি এখন? আমি বললাম, আচ্ছা চল। আবিরের সাথে কলেজে গেলাম। কলেজে পুরনো স্কুল জীবনের বন্ধুরা এসে ভিড় করলো। কই গেছি আমি, কলেজে কেন আসি না, রাগ কিসের জন্য, আব্বু মারলে বাসা থেকে যাওয়া লাগে, আজ থেকে কলেজ আসবি কিনা, সবগুলো সত্য মিথ্যা বুঝিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে ছাড়পত্রের জন্য দরখাস্ত দিলাম। স্যার জানতে চাইলো কারণটা কি। আমি স্যারকে বললাম, ঢাকাতে একটা পার্ট টাইম জব পাইছি, তাই ওইখানে ভর্তি হব। স্যার আমাকে কাগজপত্র সব বুঝিয়ে দিল। পরিচিত স্যার ম্যাডামের খবর নিলাম। সবাই আমার না আসার কারণ আর এই কলেজ থেকে চলে যাওয়ার কারণ জানতে চাইলো। প্রিন্সিপাল স্যারকে দাও উত্তর দিয়েছি সবাইকে। অফিস থেকে বের হতেই মিথিলাকে চোখে পড়ল। আগের মতোই পর্দা করে আছে। এই মেয়েটা যে আমার চিরচেনা, যতই পর্দায় থাকুক চিনতে ভুল হবে না। মিথিলাকে দেখে কেন জানি ঘৃণা আসছিল না। মন চাচ্ছিল মিথিলাকে গিয়ে জিজ্ঞেস করি, কেমন আছিস মিথিলা, আমাকে বাসা থেকে বের করে খুব সুখে আছিস তাই না? মুহূর্তেই চোখ ঘোলা হয়ে আসলো। মিথিলাও দেখছে আমার দিকে চেয়ে আছে। হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি, তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে। আবার আমার ধারণা ভুলও হতে পারে। আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি, মাথা নিচু করে মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে। কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখি। আমি পাশ কাটিয়ে চলে যাব, এমনি মিথিলা ডাক দিল। মিথিলাকেও দেখছি আমার দিকে চেয়ে আছে। হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি, তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে। আবার আমার ধারণা ভুলও হতে পারে। আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি, মাথা নিচু করে মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে। কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখছি। আমি পাশ কাটিয়ে চলে যাব, এমনি মিথিলা ডাক দিল, অনিক, তোর সাথে কিছু কথা আছে। মিথিলা আমার সাথে কি কথা বলবে আমি জানি না, আর জানতেও চাচ্ছি না, তাই না শোনার ভান করে হাঁটতে লাগলাম। মিথিলা পেছ থেকে সামনে আমার পথ আটকিয়ে বলল, অনিক প্লিজ একবার শোন। আমি বললাম, কি বলবি তুই? তোর জন্য আমি বাসা ছাড়া হয়েছি। এমন একটা অপবাদ তুই দিলি যার কারণে 1 মাস ধরে আম্মুকে দেখি না, আব্বুর কথাও শুনি না। আব্বুর কড়া শাসন আমার জীবনে নাই। আমার সাথে কথা বলার অপরাধে ভাবিকেও বাপের বাড়ি পাঠাই দিছিস। কেন জানি রাগ আর কষ্টগুলো চোখের পানি হয়ে বের হচ্ছে। মিথিলা বলল, অনিক তুই আমাকে মাফ করে দে। আমি জীবনে এমন একটা ভুল করেছি যার জন্য আমি রাতে চোখ লাগিয়ে ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই আমার পাপের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে। মিথিলার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি বললাম, মিথিলা নেকা কান্না করার কি আছে? যা চাইছিস তাই তো করেছিস। আমিও চাইলে তোদের সবকিছু ফাঁস করে দিতে পারতাম, কারণ আমার কাছে ভিডিও আছে। কিন্তু তোকে ভালোবাসতাম, তোর সম্মান যেন নষ্ট না হয়, তাই নিজের সম্মান নষ্ট করে সবার চোখে ধর্ষক নামক মিথ্যা অপবাদ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু একটা দুঃখ কি জানিস, ভাবিকেও বাসা থেকে বের করে দিয়েছে। ভালো থাকিস। চোখ বেয়ে পানি বের হচ্ছে। আবার কেন জানি মিথিলার সাথে কথা বলতেছি, রাগও হচ্ছে নিজের ওপর। আর কথা বলার ইচ্ছা ছিল না, হাঁটতে শুরু করলাম। মিথিলা বলল, অনিক দাঁড়া প্লিজ শোন। আমি জানি মিথিলা এগুলো অভিনয় করতেছে, কারণ মিথিলা নিখুঁত অভিনয় করতে পারে, যেভাবে পরিবারের লোকজনদের সামনে করলো। আমি আর মিথিলার সাথে কথা বলতে পারছিলাম না। চলে আসলাম। ইস, আম্মুকে যদি আজ দেখতে পারতাম। আমি আবার ঢাকায় ব্যাক করব। টিকিট কেটে বাসের মাঝখানে জানালার পাশে বসে আছি। এমনি জানালা দিয়ে আব্বুকে দেখতে পেলাম, সাথে আম্মু। কিন্তু আম্মু তো বোরকা গায়ে, মুখটা দেখতে পাচ্ছি না। তবে এটুকুতেই মন জুড়িয়ে গেল। আব্বুকে আগের মতো হাসি খুশি দেখতে পাচ্ছি না, কেমন জানি মন মারা হয়ে আছে। আম্মু হয়তো একই অবস্থা, কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ভাবিকেও দেখতে পাচ্ছি, ভাইয়াও পাশে। তবে কি আজ ভাবিকে বাসায় নিয়ে যাচ্ছে? হয়তো সবার মন গলে গেছে, আমার জন্য তাদের কি মন কাঁদে? আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর একদিন পরই ভাবিকে তার বাপের বাড়ি চলে যেতে হয়েছে। ভাবি কেমন বাসার সবাই জানে। ভাবি ছিল সবার পছন্দের, কার কি প্রয়োজন খুব সহজেই বুঝে যেত, যার জন্য ভাবিকে নিয়ে কখনো ঝগড়াও হয়নি।
হয়তো আমার প্রতি রাগগুলো এমন প্রখর ছিল যার জন্য ভাবি আমার সাথে কথা বলতে শুনে উল্টাপাল্টা ভাবতে সাহায্য করছে। আজ নিজের চোখে ভাবিকে বাসায় যেতে দেখবো স্বপ্নেও ভাবিনি। এখন আমার ভিডিও পাওয়ার কোনো প্রয়োজন নাই। ভাবির নিজের সংসার ফিরে পেয়েছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। তবে আমার একটা কাজ করতে হবে, ভাবির সাথে কথা বলা একদম বন্ধ করে দিতে হবে। হয়তো আবার আমার সাথে কথা বলতে শুনলে বা দেখলে এরকম খারাপ ধারণা আসতেই পারে। তবে শেষবারের মতো কথাটা বলেনি, সত্যি কি বাসায় নিয়ে যাচ্ছে নাকি অন্য ব্যাপার। কথাগুলো ভাবতে ভাবতে পরিবারের লোকজনগুলো ভিড়ের মাঝে মিলিয়ে গেল, চোখগুলো ভিজে গেছে। যদি একবার আম্মু বলে ডাকতে পারতাম, আব্বুকে আব্বু বলে ডাকতে পারতাম, এই জীবনে না জানি সেই সুযোগ হয় কিনা। গাড়ি চলতে শুরু করলো আমার চিরচেনা শহরটাকে ছেড়ে। মনে আজ কিছুটা শান্তি খুঁজে পাচ্ছি ভাবিকে বাসায় ফিরে যেতে দেখে। যদি এমন হতো আমিও আজ বাসায় যেতে পারতাম। এই জীবনে হয়তো হবে না, কারণ নিজেকে প্রমাণ করার মতো কোনো প্রমাণই আমার কাছে নেই। যে একটা ভিডিও ছিল তাও হারিয়ে ফেলেছি। শুধু ভাবি জানে আমি নির্দোষ। সেই কথা বলতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছিল। আর মিথিলা নিজেকে কখনোই ছোট করে সত্যিটা বলবে না। আর দুলাভাই তো নাই। আম্মুর কথা মনে পড়তেই চোখ বেয়ে পানি পড়ছিল। পাশ থেকে আম্মুর বয়সী কেউ বলে উঠল, কাঁদছো কেন বাবা? চোখের পানি মুছে বললাম, আম্মুর কথা আব্বুর কথা খুব মনে পড়ছে। মহিলাটা বলল, কেন তোমার আব্বু আম্মু কি নাই? মহিলাটা হয়তো ভাবছে আমার আব্বু আম্মু মারা গেছে। আমি বললাম, আছে, কিন্তু আমাকে তাদের ছেলে বলে দাবি করে না। মহিলাটা আগ্রহ নিয়ে জানতে চাইল, কেন, কি হয়েছে? মহিলাটাকে ঢাকায় আসতে আসতে সবকিছুই বললাম। উনি আমার মিথ্যা অপবাদের কাহিনী শুনে চোখের পানি ফেলছিল। বাস থেকে নামার সময় ওনার বাসার ঠিকানা দিয়ে যায়। ওনার নাকি কোনো ছেলে নাই, সময় পেলে যেন দেখা করতে যাই। বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে আসি। খুব ক্লান্ত লাগছিল। আর ভাবছি মিথিলার কথা কি সবগুলো শোনার দরকার ছিল, নাকি যতটুকু শুনেছি সবটাই ভুল করেছি। রিমি কলেজ থেকে আসার পর আমার সাথে দেখা করতে আসলো। কাগজপত্র আনছি কিনা, আসা যাওয়ার কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলো। আমি যখন মিথিলার সাথে দেখা হওয়ার কথা বললাম, রিমি মন খারাপ করে ফেললো। তবে যখন ভাবিকে ভাইয়ার সাথে আব্বু আম্মুর সাথে বাসায় যাওয়ার কথা বলি, রিমি অনেক খুশি হলো। রিমি জানতে চাইলো মিথিলা কিছু বলছে কিনা। আমি সবকিছু খুলে বললাম। রিমি বলছে মিথিলার সাথে কথা বলাটাই নাকি আমার ভুল হয়েছে। রাতে ভাবি ফোন করলো। আমি বললাম, হ্যালো ভাবি, কেমন আছো? ভাবি বলল, ভালো, তুমি? আমি বললাম, আমিও ভালো আছি। অনেক, আজ তোমার ভাইয়া আর আব্বু আম্মু আমাকে বাসায় নিয়ে এসেছে। ভাবির কথা শুনে মন ভরে গেল। তাহলে ধারণা সত্যিই ছিল। আমি বললাম, তাই নাকি? কিন্তু এতদিন পরে নিতে আসলো? ভাবি বলল, ওরা বলেছে তোমার উপর রাগ করে নাকি আমার সাথে এমন করেছে। তোমার সাথে এই পরিবার কেউ যোগাযোগ করুক এটা নাকি তারা কেউ চাচ্ছে না। ভাবির কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। তার মানে আমার প্রতি তাদের কোনো মায়া হয় না। চোখ মুছে বললাম, ও আচ্ছা ভাবি, তাতে কোনো সমস্যা নাই। তুমি বাসায় ফিরে গেছো, এতেই আমি খুশি। ভাবি বলল, আমি তোমাকে বাসায় ফিরিয়ে আনার সব চেষ্টা করে যাব, দেখবা আমি জয়ী হবই। আমি বললাম, দরকার নাই ভাবি, আমি শুধু তোমাকে বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিওর প্রমাণ খুঁজছিলাম। আজ আমার আর কোনো কিছুরই দরকার নাই। তোমরা ভালো থেকো। বলেই ফোনটা রেখে দিলাম। সাথে সাথে সিমটা খুলে ফেলি, যেন ভাবির সাথে আর কোনো যোগাযোগ না হয়। ভাবি তার সংসার নিয়ে ভালো থাকুক। আমি ফিরে যাওয়ার চিন্তা করি না। করলে হয়তো ওই দিনই ভিডিওটা দেখিয়ে দিতাম। তখন যেমন মিথিলার ভালো চেয়েছি, আজও চাই মিথিলার সম্মান নিয়ে বেঁচে থাকুক। আর যদি পাপের পরিমাণ বেশি হয়ে যায়, তার শাস্তি মিথিলার নিজ থেকেই পাবে। আমি যখন মিথিলার ভালো চেয়ে বাসা থেকে চলে এসেছিলাম, এখন স্বার্থপর হতে পারবো না। আর আমার কাছে এখন নির্দোষ হওয়ার প্রমাণও নাই। পরের দিন রিমির সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাই। রিমি বিজ্ঞান বিভাগ আর আমি মানবিকে, তাই ক্লাসগুলো ভিন্ন। শুধু কলেজে যাওয়ার আসার সময় দেখা হতো, মাঝখানে বিরতি। ক্লাসে প্রথম দিন আমার পরিচয় দিতে হলো শিক্ষকদের কাছে। সবকিছু ঠিকঠাক বলি, শুধু মামার বাসায় থেকে পড়ালেখা করব এটাই মিথ্যা বলেছি। এইভাবে চলতে থাকে আমার দিন। অফিসের কাজ বুঝতে পারি না, তাই কাজ করা বন্ধ রাখতে বলেছেন আঙ্কেল। আমি ভাবছি এই মানুষগুলো এত স্বাধীন হয় কি করে। আঙ্কেল নিজের খরচে আমার পড়ালেখা চালানোর সিদ্ধান্ত নিলেন। আর যখন ইনকাম করব তখন পুষিয়ে দিতে বললেন। আজ বাসার সাথে যোগাযোগ নেই 1 বছর। জানি না কে কোন অবস্থায় আছে, তবে আমি খুব ভালো আছি। শুধু ভালো নেই আমার মনটা। মনটা শুধু আম্মুটার জন্য কাঁদে, দেখতে মন চাই। এখন আমি আঙ্কেলের অফিসে কাজ করি, নিজের সম্মান রক্ষার্থে। রিমির সাথে দিন দিন প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আমি প্রকাশ না করলেও রিমি খুব ভালোভাবেই প্রকাশ করে ফেলেছে। কলেজের সবাই জানে আমাদের মধ্যে প্রেম, যার কারণে কোনো মেয়ে ভাব নিতে আসে না। আর ভুল করেও কেউ আসলে রিমির তো অত্যাচার আছেই। তবে রিমি ছাড়াও কলেজে আমার আর একটা মেয়ে ফ্রেন্ড আছে, নাম আশা। আশা হলো রিমির ওই ফ্রেন্ড। আমার সাথে দেখা করাতে নিয়ে এসেছিল সেই মেয়েটা। আশার ভাইয়া নাকি বিয়ে করছে, তাই ইনভাইট করলো। আজ নাকি সেখানে যেতে হবে আমাকে আর রিমিকে। কি আর করার, বিয়েতে গেলাম।
কিন্তু কোনের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না, কারণ আশার ভাইয়ার সাথে সুমি আপন ননদের বিয়ে, মানে দুলা ভাইয়ের বোনের বিয়ে, আর আমি আজ সেখানেই। তো এভরিওয়ান, নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন।